প্রশান্ত বর্মন নিখোঁজ এবং গ্রেপ্তারি পরোয়ানা বেরোলে অনেকেই নিখোঁজ হয়ে যায়। তার বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকে তাকে ধরতে হবে, কিন্তু মাথাটা কি? সরকারের তরফ থেকে তো প্রশান্ত বর্মনকেই বাঁচানোর চেষ্টা করা হবে। সরকারের তরফ থেকে কি যারা নেপাট ভদ্রলোক, সঠিক কথা বলে, যারা সঠিক কাজ করে তাদেরকে বাঁচানোর চেষ্টা হবে নাকি? এটা হয়েছে নাকি? এই 10 বছর ধরে পশ্চিমবাংলায় তো এই জিনিসই চলে আসছে। এ সরকার যত খুনি, আসামি, তোলাবাজ এবং ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট, এটা তাদেরই সরকার, যার জন্য এই ধরনের লোকেরা পশ্চিমবাংলায় প্রশ্রয় পাচ্ছে। তাকে দায়িত্ব থেকে সরাবে না তো, তাকে বিভাগীয় তদন্ত করাবে না তো, তার উপরে বড় মাতার হাত আছে। চোর যারা হয় তারা কখনো তাদের সঙ্গপাঙ্গকে ঝট করে ছেড়ে দেয় না, কারণ নিজেরা ফেঁসে যেতে পারে। তো তিনি যার হয়ে কাজ করতেন, তিনি যাদের হয়ে কাজ করতেন প্রশান্ত বর্মন, তারাই এটা চাইবে না। তাই জন্য যতক্ষণ না তার ওপরের মাথাকে ধরা হচ্ছে ততক্ষণ অবধি প্রশান্ত বর্মনের পেছনে দৌড়ে কোনো লাভ নেই। তার ওপরের মাথাকে ধরতে হবে, আর তার ওপরের মাথাকে এই রাজ্যের পুলিশ ধরতে পারবে না, ক্ষমতাও নেই। পয়সা দিয়ে ভোট কিনছে। 262 কোটি টাকা যদি সরকারিভাবে খরচা করা হয় এই পারপাসে, আমি এর মানে বার করি, এটাই হলো পয়সা দিয়ে তিনি ভোট কেনার চেষ্টা করছেন। কারণ পশ্চিমবাংলার যদি 100টা অফিসার থাকে তার মধ্যে 20টা 30টা অফিসার পুরোপুরি পাক্কা তৃণমূল কংগ্রেসই করে, তারা সরকারের হয়ে চাকরি করে না। খুনে অভিযুক্ত রায়গঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তার পরপরই প্রশান্ত বর্মন নিখোঁজ হয়ে যায় এবং দিকে দিকে পোস্টার পড়েছে যে নিখোঁজ প্রশান্ত বর্মন। আমি বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে এটা শুনেছি যে প্রশান্ত বর্মন নিখোঁজ এবং গ্রেপ্তারি পরোয়ানা বেরোলে অনেকেই নিখোঁজ হয়ে যায়, তারা আর থাকে না। এটাই নর্মাল ক্ষেত্র আর কি, মানে নর্মালি এটাই হয়ে থাকে। এখন প্রশ্ন হলো প্রশান্ত বর্মনকে তো ধরতে হবে, তার বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকে তাকে ধরতে হবে, কিন্তু মাথাটা কি? এই যে WBCS পরীক্ষা হয়, হ্যাঁ, পশ্চিমবাংলায় বা যত পরীক্ষা হয়, স্কুল সার্ভিস কমিশন বলুন, বোর্ড বলুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলুন, এগুলো সবকটাই একটা চুরির আখড়া। ব্যাকডোর দিয়ে লোককে ঢুকিয়ে দেওয়ার একটা কালচার পশ্চিমবাংলায় তৈরি হয়ে গেছে 2011 সালের পরে, আর এই 25 সাল অবধি এখনও চলছে। যতদিন এই সরকার থাকবে ততদিন পর্যন্ত এই ব্যাকডোর দিয়ে ঢোকানোর এই প্রবণতাটা চলবে। শুধুমাত্র যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এমন না, উনি দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন এইটারও অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। আর তারপরে পরে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো তারপরেও রাজ্য সরকার বা প্রশাসন কেন নীরব? এই ধরনের লোকের বিরুদ্ধে খুন, এরকম অভিযোগ, এরকম ধরনের যারা এই শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত, এরকম প্রচুর লোকের বিরুদ্ধে থাকে। শাসক দল কিছু করে না, শাসক দল এদেরকে সাপোর্টই করে। মানে এত কিছুর পরেও যে প্রশান্ত বর্মনকে বাঁচাতে চাইছে প্রশাসনের এক অংশ, প্রশান্ত বর্মনকেই তো বাঁচাতে চাইবে। সরকারের তরফ থেকে তো প্রশান্ত বর্মনকেই বাঁচানোর চেষ্টা করা হবে। সরকারের তরফ থেকে কি যারা নেপাট ভদ্রলোক, সঠিক কথা বলে, যারা সঠিক কাজ করে তাদেরকে বাঁচানোর চেষ্টা হবে নাকি? এটা হয়েছে নাকি? এই 10 বছর ধরে পশ্চিমবাংলায় তো এই জিনিসই চলে আসছে। এ সরকার যত খুনি, আসামি, তোলাবাজ এবং ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট, এটা তাদেরই সরকার, যার জন্য এই ধরনের লোকেরা পশ্চিমবাংলায় প্রশ্রয় পাচ্ছে। এই যে WBCS পরীক্ষা হয়, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তারা পরীক্ষা দিয়ে জানতে পর্যন্ত পারে না এক্স্যাক্ট পরীক্ষাটা কী হয়েছে। এরা রাইট টু ইনফরমেশানে কোনো ইনফরমেশান চান, অর্ধেক ইনফরমেশান দেবে না, সব কিছু তারা লুকিয়ে রাখবে। এটা কেন? কারণ লুকিয়ে রাখার মতন কাজ করছে বলেই তাই জন্য রাইট টু ইনফরমেশানের সমস্ত তথ্য দেওয়া হয় না। লুকিয়ে রাখার মতন কাজ করছে বলেই না রাইট টু ইনফরমেশানের সমস্ত তথ্য দেওয়া হয় না। একটা পরীক্ষা হচ্ছে পাবলিক এক্সামিনেশন, সেখানে যা আছে সমস্তটাই তো খুলে দেওয়া উচিত। রাজ্যের সর্বোচ্চ দপ্তরের চাকরি, রাজ্যের সর্বোচ্চ দপ্তর থেকে আরম্ভ করে রাজ্যের সব থেকে তলার দপ্তরের যে চাকরি হয়, সেই চাকরিতে আপনি যদি ডিটেলস চান যে কোন ক্যান্ডিডেট কত নম্বর পেয়েছে, কে আগে আছে, কে পরে আছে, তার মেরিট পজিশন কি, প্রত্যেকটা ডিটেলস যদি চান, সেটা রাজ্য সরকার দেয় না কেন? না দেওয়ার মতন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে তাই জন্যই দেয় না। এটা পশ্চিমবাংলার কালচার হয়ে গেছে।
আর এই প্রশান্ত বর্মনকে ডেফিনেটলি তার বিরুদ্ধে যখন খুনের অভিযোগ হয়েছে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, সে পালাবে, এটা স্বাভাবিক। কিন্তু ঘটনাক্রমে যে মাথা এই সমস্ত কিছুর বিষয়ে, তাদের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটাই আমাদের লড়াই। বলছি খুনে অভিযুক্ত যে প্রশান্ত বর্মন, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে না, প্রশ্ন তুলছে বিরোধীদের অনেকেই। করবে না তো, তাকে দায়িত্ব থেকে সরাবে না তো, তাকে বিভাগীয় তদন্ত করাবে না তো, তার উপরে বড় মাথার হাত আছে। তিনি যার হয়ে কাজ করতেন, তিনি যাদের হয়ে কাজ করতেন প্রশান্ত বর্মন, তারাই এটা চাইবে না। তাই জন্য যতক্ষণ না তার ওপরের মাথাকে ধরা হচ্ছে, ততক্ষণ অবধি প্রশান্ত বর্মনের পেছনে দৌড়ে কোনো লাভ নেই। তার ওপরের মাথাকে ধরতে হবে, আর তার ওপরের মাথাকে এ রাজ্যের পুলিশ ধরতে পারবে না, ক্ষমতাও নেই। এ রাজ্যের পুলিশ একটা বিরোধীরা কিছু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদেরকে পারমিশন নিতে হয়। একটা কেস দেখাতে পারবেন যেখানে বিরোধীরা, এমনকি যারা রাজনীতি করেন না, ধরুন হ্যাঁ, এই ধরুন স্কুল সার্ভিস কমিশনের যারা পরীক্ষার্থী বা যারা ডিপ্রাইভ, তারা করছে, তারা রাজনীতি করছে না, তারা তাদের ইস্যুটা নিয়েই করছেন, তাদেরকেও যদি একটা মিটিং মিছিল করতে হয়, তাকে কোর্টের থেকে এসে কোর্টের অর্ডার করাতে হয়। পারমিশন রাজ্য সরকার দেয় না। কোর্টের থেকে এরকম ধরনের সরকার আপনি পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে কোথাও পাবেন? তাহলে কি গণতন্ত্র পশ্চিমবাংলায় আছে যে কথায় কথায় কোর্টে আসতে হয়? এই সরকারকে যেটা বোঝে এই সরকার বা এই তৃণমূল দল যেটা বোঝে, এদেরকে সেটা বোঝাতে হবে। বলছি আপনি যেমনটা বললেন, যেমনটা আমরা দেখেছি যে গ্রুপ সিডির যে তালিকা প্রকাশের ক্ষেত্রে মানে পর্ষদ এবং যে তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে তাদের অনীহা, তারা সেটা নিয়ে হাইকোর্ট যখন হাইকোর্ট যখন তাদেরকে অর্ডার দেয়, সেটা নিয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে যায় শুধুমাত্র যে তালিকা প্রকাশ করবে না দেখে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে এসআইআরের যে খসড়া তালিকা, যাদের নাম বাদ গেছে তাদের তালিকা দিতে হবে। নিজের লেজে আর নিজের স্বার্থে ঘা পড়ছে না, নিজের লেজে আর নিজের স্বার্থে। এসআইআরে প্রায় 7 কোটির ওপরে ভোটার আছে পশ্চিমবাংলাতে, 7 কোটি সংখ্যাটা। অবশ্যই আমি মনে করি তালিকা সব ক্ষেত্রেই প্রকাশ করা উচিত। আমি তালিকা প্রকাশ করা উচিত নয় এটা আমি কখনোই বলবো না। যে কোনো একটা প্রসেসে, সে এসআইআর হোক, সে সিলেকশন প্রসেস হোক, সেটা কোনো অ্যাডমিশন হোক, তার পূর্ণাঙ্গ তালিকা, তার ডকুমেন্ট সহ এটা প্রকাশ করা উচিত। একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে এটা করা উচিত বলে আমি মনে করি। এখন ভাইপো এটা বলছে এই জন্য, কারণ ভাইপোর স্বার্থে ঘা পড়ছে, তাই জন্য ভাইপো বলছে। আর যারা যারা সিলেকশন প্রসেসে পরীক্ষা দেয়, যারা চাকরির পরীক্ষা দেয়, তাদের কেন তালিকাগুলো প্রকাশ হয় না? তাদের তালিকা প্রকাশ হলে শুধু নামগুলো বলে দেবে, কোথায় কি করে সেটাও বলবে না, তার ডিটেলসও দেবে না, তার ডকুমেন্টসও দেবে না, কারণ ভাইপোর স্বার্থে ঘা পড়ছে। ভাইপো নিজে সারা পশ্চিমবাংলার যত দপ্তর আছে সব দপ্তরকে বলে রেখেছে কোনো তালিকা প্রকাশ করতে দেবে না। এখন ভাইপো নেমে পড়েছে তালিকা প্রকাশের জন্য। এদের কোনো দ্বিচারিতা বললে ভুল হবে, এদের কোনো লাজ লজ্জা মান সম্মান বলে কোনো জিনিস নেই। এরা শুধুই আছে হলো ক্ষমতায় থাকতে আর পয়সা রোজগার করতে। তা বলছি, এই সোমবার নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? কি বলবো, এখন ভোট আসছে তাই জন্য এগুলো করে বেড়াচ্ছে। এখন ভোট আসছে তাই জন্য তাকে এখন এইগুলো করতে হচ্ছে। এখন তো সিস্টেম বদল হয়ে গেছে। এখন প্রত্যেক মানুষ ঠিক করে যে কাকে ভোট দেবো, কাকে ভোট দেবো না। তাই জন্য মানুষকে খুশি করার জন্য এখন উনি এইটা করতে নেমেছেন। এর বাইরে কি বলবো বলুন? বলছি যে নবান্ন সূত্রে খবর, দুর্গাঙ্গন নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় 262 কোটি টাকা, যেখানে গিয়ে রাজ্যের বিভিন্ন যারা সরকারি কর্মচারী রয়েছে তারা সঠিক মতো ডিএ পাচ্ছেন না, এবং যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তারা বিগত কিছু মাস ধরে তারা নিজেদের বেতনটুকু পাননি। সেক্ষেত্রে 262 কোটি টাকা শুধুমাত্র দুর্গাঙ্গন তৈরির জন্য সরকার খরচ করছে। পয়সা দিয়ে ভোট কিনছে। 262 কোটি টাকা যদি সরকারিভাবে খরচা করা হয় এই পারপাসে, আমি এর মানে বার করি, এটাই হলো পয়সা দিয়ে তিনি ভোট কেনার চেষ্টা করছেন। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেরে
নিজেদের পকেটে টাকা ঢোকানো আর ভোট কেনার প্রচেষ্টা, এর জন্য তো রাজ্য সরকারি কর্মচারীদের তো প্রতিবাদ করা দরকার। আমি তো বারবারই একটা কথা বলি, পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে কিনা সন্দেহ আছে, কারণ তারা যদি না লড়তে পারে, যতই আপনার পাশে হাইকোর্ট থাকুক, যতই আপনার পাশে অন্য কোর্ট থাকুক, সুপ্রিম কোর্ট কি রায় দেবে জানি না, ঠিক আছে, কিন্তু তারা যদি নিজেরা না লড়তে পারে তাহলে কেউ তাকে কিছু করতে পারবে না, অন্য লোক লড়ে দিলে হয় না। আইনি লড়াইটা একটা জিনিস, আইনি লড়াইয়ের বাইরেও লড়াই আছে, আইনি লড়াইয়ের বাইরেও লড়াই আছে। ডিএ দেওয়ার কথা উঠলেই অর্থাভাব দেখা যায়। এটা হলো অন্যান্য যেগুলো কাজের মধ্যে টাকাগুলোকে ঢেলে রেখেছে, যাই জন্য ডিএর কথা উঠলে বলে এর অর্থাভাব। ভোটটাকে কিনতে হবে না। তাই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সামনের যে যে মাস আসছে সেই 1 মাস উনি রাজপথে নামবেন এবং বিভিন্ন কর্মসূচি করবেন। সেটা ঠিকই, উনি একজন রাজনীতি করেন, রাজনৈতিক নেতা, তিনি রাস্তায় নামতে পারেন, কিন্তু তার হিসাব দেওয়া উচিত এই যে তিনি রাস্তায় নামবেন আর এই যে বিভিন্ন কর্মসূচি করবেন তার খরচ কত হলো আর টাকাটা কোথার থেকে আসলো। সোর্স অফ ফান্ডিং যদি দম থাকে ভাইপোর, তাহলে সেই সোর্স অফ ফান্ডিংটাও তার বলা উচিত। আগামী 1 মাস ধরে উনি রাজপথে থাকবেন, আগামী 1 মাসের যে সোর্স অফ ফান্ডিংটা সেটা যদি উনি বলতে পারতেন, বুঝতাম যে তিনি বাংলার বাঘ। ভাইপো যে আগামী 1 মাস তিনি রাস্তায় থাকবেন এবং রাস্তায় করবেন, তার যে খরচাটা হচ্ছে, কত কোটি টাকা খরচা হচ্ছে এবং সেই সোর্স অফ ফান্ডিংটা কী, তৃণমূলের সোর্স অফ ফান্ডিংটা কী, এটা যদি তিনি প্রকাশ্যে বলতে পারতেন বা দেখানোর মতন জায়গা থাকতো, তাহলে আমি বুঝতাম যে কথাটা উনি সঠিক কথা বলছেন। তাই বলছি, WBCS অফিসারদেরকে মানে 2026 সালের নির্বাচনের আগে হঠাৎ করে WBCS অফিসারদেরকে ব্যক্তিগত চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলছেন যে আপনারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করছেন, আপনাদের জন্য রাজ্য যেখানে আপাতত যেখানে রয়েছে আপনাদের জন্যই এতটা সম্ভব হয়েছে। এছাড়াও তাদের যে মানে পদোন্নতির যে সময়, সেই সময়সীমাটাকেও কমিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই যে ওনাদেরকে চিঠি করে বলছেন ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছিল গ্রুপ সি গ্রুপ ডি যেসব কর্মচারীরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদের ডিএ এবং মাইনাস স্কেল নিয়ে তো কিছু বলছেন না। তাদের ডিএ এবং মাইনাস স্কেল নিয়ে তো কিছু বলছেন না। এই যে যারা গ্র্যাজুয়েট টিচার তারা লড়াই করছেন, তাদের অল ইন্ডিয়া লেভেলের থেকে স্কেলটা বড় কম, তাদের স্কেলে অনেক কম টাকা তারা মাইনেতে কাজ করছে, তো তাদের নিয়ে তো কিছু বলছেন না। কেন চুপ করে বসে আছেন আপনি? কারণটা হলো এই টাকাগুলোকে দিয়ে আপনি ভোটে ব্যবহার করছেন। আমাদের লড়াইটা এইটার বিরুদ্ধে, এর টাকা মেরে ওকে দেওয়া। তাই বলছে, এই মুখ্যমন্ত্রীর প্রশংসা কি সত্যি কাজের স্বীকৃতি, নাকি কেন্দ্রীয় এজেন্সির চাপ এবং ভোটের লড়াইয়ে আমলাতন্ত্রকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছেন উনি? মুখ্যমন্ত্রীর প্রশংসাটা আমি মনে করি তিনি তার ব্যক্তিগত স্বার্থের জন্য প্রশংসা করছেন। তৃণমূল দল নিজেদের স্বার্থে ছাড়া কোনো কিছু আজ পর্যন্ত করেছে? যেখানে তাদের কিছু প্রফিট আছে তারা সেটাই করে, দেশের জন্য তারা কোনো কাজ করে বলে আমি অন্তত মনে করি না। দাদা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি কি নির্বাচন কমিশনকে আরও সতর্ক হতে বাধ্য করবে না, যাতে অফিসাররা কোনো বিশেষ দলের স্বার্থে কাজ না করে? পশ্চিমবাংলায় ভোট করার আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি যত অফিসার আছে তাদের ক্রিডেন্সিয়াল এবং তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে তবেই তাদের নির্বাচনের কাজে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ পশ্চিমবাংলার যদি 100টা অফিসার থাকে তার মধ্যে 20টা 30টা অফিসার পুরোপুরি পাক্কা তৃণমূল কংগ্রেসই করে, তারা সরকারের হয়ে চাকরি করে না। অনেকটা প্রশান্ত বর্মনের মতো। প্রশান্ত বর্মন ছাড়া অনেক অফিসার আছে, আপনারা দেখবেন হুটহাট কিছু অফিসার এদিক ওদিক ট্রান্সফার করে দেয়, আমরা লড়াই করেছিলাম। হ্যাঁ, তো এইসব অফিসারগুলোকেও কিন্তু সঠিকভাবে দেখা উচিত। এর মধ্যে শুধু WBCS না, 2-4টে IAS IPSও আছে, 2-4টে আছে। এই 2-4টেকে সবার আগে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে ভোটের কাজের থেকে বিরত রাখতে হবে, এবং সরকার পরিবর্তন হয়ে গেলে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত আমি মনে করি। তাহলে তো ভোটের যদি এমনটাই হয় তাহলে তো ভোটের স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে না। না, ভোটের স্বচ্ছতা তো দেখুন নির্বাচন কমিশনের দায়িত্ব, তাদেরকে নির্বাচন কমিশনকে এটা। কিন্তু এটাও তো সঠিক, নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী নেই, তাদের রাজ্যের কর্মীদের নিয়েই নিজস্ব কর্মী নেই, কিন্তু যেসব কর্মীদেরকে যে বললাম পুরো রাজ্যে এস্টিমেট করতে লাগবে কার বিরুদ্ধে কত
অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের কর্মচারী বা অফিসার যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কতই জন্য তো আমি সবাইকে বলি যে আপনারা কোনো অফিসার যদি মনে হয় তৃণমূলের হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে অভিযোগ জমা করুন, অভিযোগটা লিখিত আকারে থাক, তারপর কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। কারণ অভিযোগ থাকলে তাকে তো চিহ্নিত করা গেল এর বিরুদ্ধেই অভিযোগটা আছে, এবার সত্যি কি মিথ্যে সেটা তো পরে চিন্তা করা যাবে। যার বিরুদ্ধে অভিযোগের সংখ্যা পাহাড় প্রমাণ হবে, ডেফিনেটলি তাকে কোনো সরকারি পদে বা নির্বাচনের কাজে রাখলে তখন মানুষেরও অপোজ করা উচিত। সেটা সাধারণ মানুষেরও যেমন, সেটা সরকারি কর্মচারীদের যেমন, সবারই। প্রশান্ত বর্মনকেও তো এখনো তার পদ থেকে সরানো হয়নি। প্রশান্ত বর্মনকে তার পদ থেকে তো তৃণমূল সরাবে না। যখন এই যে পার্থ চট্টোপাধ্যায় যখন জেলে গিয়েছিল তখন কি প্রথমে সরিয়েছিল? তারপরে দেখছি যদি নিজেরা ফেঁসে যায় ওই জন্য সরিয়েছে। চোর যারা হয় তারা কখনো তাদের সঙ্গপাঙ্গকে ঝট করে ছেড়ে দেয় না, কারণ নিজেরা ফেঁসে যেতে পারে তো।